স্বাগতম আপনাদের সবাইকে এসএন হরর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। এখানে প্রতিটি গল্প আপনাকে টেনে নিয়ে যাবে অন্য এক জগতে, যেখানে বাস্তব আর অদৃশ্যের সীমারেখা মুছে যায়। তৈরি তো? তাহলে আলো নিভিয়ে নিন, কারণ গল্প শুরু হচ্ছে এখন। আমাদের আজকের গল্প ৭৬ নম্বর ঘর। কলকাতার সল্টলেকের ছোট্ট একটা ফ্ল্যাটে একা থাকেন অর্ক ব্যানার্জি। বয়স ৩০ ছুঁই ছুঁই, পেশায় একজন লেখক। তবে তার লেখার ধরন একেবারেই আলাদা। সে লেখে ভৌতিক কাহিনী, বড় বড় প্রকাশনী তার বই ছাপায়, পাঠকদের মধ্যে বেশ জনপ্রিয়। কিন্তু সাম্প্রতিক সময়ে সে এক ধরনের লেখক অসন্তোষে ভুগছিল। এরকমই ভূতের গল্প লিখতে লিখতে তার মনে হচ্ছিল সব কিছু যেন পুনরাবৃত্তি, কিছুই নতুন নয়, কিছুই বাস্তবসম্মত নয়। এই সময়ই সে এক পুরনো সংবাদপত্রে চোখ রাখে, যেখানে শান্তিনগর গ্রামের একটি প্রসাদাপম বাড়ির রহস্যময় ঘরের কথা বলা আছে। ৭৬ নম্বর ঘর, যা গত ৪০ বছর ধরে বন্ধ, যার তালা কেউ খুলতে পারেনি। খুললেই ঘটে অনর্থ। এই একটি লাইন যেন অর্কের মনে আগুন জ্বালিয়ে দেয়। ৩ দিন পর সে পৌঁছায় শান্তিনগর। শহর থেকে প্রায় ৪ ঘন্টার পথ। তবে পরিবেশ অপূর্ব। চারদিকে ধানক্ষেত, পাখির ডাক আর দূরে কালো অরণ্যের রেখা। তবে এই গ্রামেই দাঁড়িয়ে আছে বিশাল এক রাজবাড়ি, রাজা রুদ্রপ্রতাপ সেনের বাড়ি। এখন অবশ্য অনেকটাই পরিত্যক্ত। সেখানে থাকে কেবল কিছু পুরনো লোকজন, যারা রাজপরিবারের দেখাশোনা করত একসময়। অর্ক পৌঁছায় বাড়ির তত্ত্বাবধায়ক বিষ্ণুপদের কাছে। আপনি ওই ঘরের গল্প শুনে এসেছেন? বিষ্ণুপদ তাকে পরীক্ষা করার মতো চোখে দেখে বললেন। অর্ক হেসে উত্তর দেয়, গল্প নয় বিষ্ণুবাবু, আমি সত্য খুঁজতে এসেছি। বিষ্ণুপদ তাকে নিয়ে যান বাড়ির ভেতরে। চারদিক ধূলি ধূসর, পুরনো কাঠের গন্ধ, বাতিল আসবাবপত্র এবং এক লম্বা করিডোরের শেষে দাঁড়িয়ে থাকা এক দরজা। ঠিক তার ওপারে লেখা ৭৬। বিষ্ণুপদ ফিসফিস করে বলেন, এই ঘরটা কখনো খোলা হয় না। শেষবার যখন খোলা হয়েছিল তখন ঘরের ভেতর থেকে পাওয়া গিয়েছিল রক্তমাখা দেয়াল আর এক বৃদ্ধার কান্নার আওয়াজ। তারপর থেকেই বন্ধ। অর্ক সেই দরজার দিকে তাকিয়ে থাকে। সে জানত তার নতুন গল্প শুরু হচ্ছে এখান থেকেই। অর্ক রাতে থাকছে রাজবাড়ির অতিথি কক্ষে। দেওয়াল জুড়া পুরনো ছবি, কাঠের খাটে সাদা চাদর, মোমবাতির আলো। সে বিছানায় বসে নোটবুকে লিখছে ৭৬ নম্বর ঘর, রহস্যের সূচনা। হঠাৎই করিডোর থেকে ভেসে আসে এক নারীর মৃদু কান্নার আওয়াজ। সে আওয়াজ শুনে দরজার বাইরে বেরিয়ে দেখে কেউ নেই। পরদিন সকালে বিষ্ণুপদ তাকে জানান, রাজা রুদ্রপ্রতাপ সেনের ছোট মেয়ে ছিল একা। নাম ছিল বিনিতা। অত্যন্ত রূপসী, শান্ত স্বভাবের মেয়ে। কিন্তু তার বিয়ে ঠিক হয় পাশের রাজ্যের এক নিষ্ঠুর জমিদারের সঙ্গে। বিনিতা সে বিয়ে মানতে পারেনি। শেষমেশ তার মৃতদেহ মেলে ৭৬ নম্বর ঘরে, গলায় ওড়নার ফাঁস। অর্ক স্তব্ধ। সে বুঝতে পারে এই ঘর শুধু গল্পের বস্তু নয়, এক গভীর মানসিক ক্ষতের কেন্দ্রবিন্দু। রাতের ঘুমে অর্ক দেখতে পায় এক নারী তাকে ডাকছে। সাদা শাড়ি, মাথায় লাল ওড়না, তার চোখে জল। তারা আমাকে এখানে বন্দি রেখেছে, মেয়েটি ফিসফিস করে। হঠাৎ সে ঘুম থেকে উঠে পড়ে। জানলার বাইরে হালকা ধোঁয়া, কিন্তু কুয়াশার আড়ালে যেন কিছু একটা নড়ছে।
সে উঠে গিয়ে দেখে রাজবাড়ির পেছনে থাকা ছোট্ট পুকুরের পাশে পড়ে আছে একটি পুরনো ভেজা লাল উন্না। অর্ক সিদ্ধান্ত নেয় সে ৭৬ নম্বর ঘরে ঢুকবেই। অনেক বোঝানোর পর বিষ্ণুপদ তাকে একটা চাবির গুচ্ছ এনে দেয়। যদি ঢুকেন নিজ দায়িত্বে ঢুকবেন, ওই ঘরে কেউ স্বাভাবিকভাবে ফেরে না। অর্ক দরজা খুলতেই নাকে আসে সুরভিত অথচ পচা ফুলের গন্ধ। ঘরের দেওয়ালে ঝুলছে পুরনো ছবি, ফ্রেম ভাঙা, মেঝেতে গুঁড়ো গুঁড়ো মোমবাতি, আর এক কোণে ধুলো মাখা মেয়েদের কাচের চুড়ি। ঘরের মধ্যে পা রাখতেই তার কানে আবার ভাসে কান্নার আওয়াজ। ঘরের মধ্যে একটি ছোট্ট কাঠের দরজা দেখেছে বিষ্ণুপদ বলে, ওই দরজার ওপাশে ছোট্ট একটি কক্ষ, যেখানে কেউ যায় না। অর্ক জানে তাকে ওখানেই যেতে হবে। দরজা খুলতেই ছায়ার মতো এক অব্যয় চলে যায় অন্ধকারের ভেতরে। সে সাহস করে মোম জ্বালিয়ে ভেতরে ঢুকে। হঠাৎ এক ঠান্ডা হাওয়া এসে মোম নিভিয়ে দেয়। চারদিক নিকষ অন্ধকার। তখন এক কিশোরী কণ্ঠে আওয়াজ, তুমি আমাকে দেখতে পাচ্ছ, তাই না? অর্ক বুঝতে পারে বিনিতার আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে ওই ঘরের আশেপাশে। সে জানতে পারে বিনিতাকে মারা হয়েছিল, আত্মহত্যা নয়, বরং তার উপর জোর করা হয়েছিল আত্মহরণের জন্য। এক দাসী, যার নাম ছিল মনোরমা, বলেছিল মৃত্যুর কিছুদিন আগে বিনিতা বারবার বলতো, আমি কিছু শুনতে পাই রাতে, যেন কেউ আমাকে ডাকছে দেওয়ালের আড়াল থেকে। অর্ক গভীরে নামতে থাকে এই অভিশপ্ত ইতিহাসে। বিকেলে রাজবাড়ির সামনে হঠাৎ বজ্রপাত হয়, চারদিক অন্ধকার হয়ে আসে। অর্ক শুনতে পায় ৭৬ নম্বর ঘরের দরজা নিজে থেকেই খোলা পড়ছে। বারান্দায় দাঁড়িয়ে কেউ তাকিয়ে আছে তার দিকে। সে ছুটে যায় ঘরের ভেতরে। এবার সে সাদা শাড়ি ও লাল ওড়নার এক মেয়েকে স্পষ্ট দেখতে পায়, বিনিতা। সে বলে, আমাকে মুক্ত করো, এই ঘর আমাকে আটকে রেখেছে। সত্যি জানো, সবাই মিথ্যা বলেছে। অর্ক বুঝতে পারে বিনিতার মৃত্যু ঘিরে যে সত্য তা চেপে রাখা হয়েছে। বিষ্ণুপদের মুখে চাপা ভয়ের ছায়া। শেষ পর্যন্ত সে স্বীকার করে বিনিতার বিয়ে ভেঙে দিয়েছিলেন রুদ্রপ্রতাপ নিজেই, কারণ তিনি মেয়েকে চেয়েছিলেন রাজ্যরূপী সম্পত্তির জন্য ব্যবহার করতে। বিনিতা প্রতিবাদ করেছিল, আর তাই এক রাতে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়। তারপর সাজানো হয় আত্মহত্যার কাহিনী। অর্ক সেই কাহিনী লেখে পত্রিকায় ছাপে, আর তাতেই মুক্তি পায় বিনিতার আত্মা। এক ভোরবেলায় অর্ক দেখতে পায় ৭৬ নম্বর ঘরের দরজা খুলে যাচ্ছে ধীরে ধীরে। এক হালকা আলো ঘরের ভেতর থেকে উঠে গিয়ে মিলিয়ে যায় আকাশে। আর কোনো কান্না শোনা যায় না। অর্ক কলকাতায় ফিরে যায়, সঙ্গে নিয়ে যায় এক অলৌকিক অভিজ্ঞতা। তার লেখা অলৌকিক ৭৬ হয় বছরের সেরা বই। তবে অর্ক নিজের ফ্ল্যাটে ফিরে এলেও শান্তি পাচ্ছে না। প্রতি রাতে ঘুমের মধ্যে সে দেখে ৭৬ নম্বর ঘরের দরজা আবার খোলা, আর বিনিতার জায়গায় দাঁড়িয়ে আছে এক নতুন মেয়ে, যার মুখ অন্ধকারে ঢাকা। সে ঘুম থেকে উঠে পায় তার লেখার ডেস্কে রাখা পানির গ্লাস উল্টে পড়ে গেছে, কাগজগুলো ছড়িয়ে গেছে মেঝেতে। বাতাসে আবার সেই চেনা ঘ্রাণ, পচা ফুল, লাল ওড়নার সুবাস, আর এক হালকা সুর। তুমি শুধু একটা আত্মাকে মুক্ত করেছো, কিন্তু ওই ঘরে আরও আত্মা আটকে আছে। কানে কানে অস্পষ্ট আওয়াজ। অর্ক হতবাক। তবে এবার সে বুঝে যায় ৭৬ নম্বর ঘর কেবল বিনিতার কাহিনীতেই সীমাবদ্ধ নয়। অর্ক আবার ফিরে যায় শান্তিনগরে। বিষ্ণুপদ অবাক হয়ে বলে, আপনি আবার ফিরেছেন? অর্ক এবার
চুপচাপ ঘরে ঢুকে ৭৬ নম্বর ঘরের দেওয়ালে এক কোণে এবার সে খুঁজে পায় শিশুর আঁকিঝুঁকি খোলা হাতে আঁকা একটি ছোট্ট ছেলে, যার পাশে লেখা অয়ন। কোনোদিন কেউ বলেনি এখানে কোনো শিশু ছিল, কিন্তু বৃদ্ধ মনোরমা এবার মুখ খুলে। বিনিতার এক ভাই ছিল অয়ন। 4 বছর বয়সে একদিন হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। কেউ জানতো না কোথায় গেল, আর ৭৬ নম্বর ঘরও তখনই বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্ক বুঝতে পারে ঘরটির অভিশাপ আরও গভীর। রাতের বেলা অর্ক আবার ঘরে ঢুকে, এবার মোমবাতি না নিয়ে একটি আধুনিক নৈশ ক্যামেরা এবং অডিও রেকর্ডার নিয়ে। হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে একটি ছোট্ট ছায়ামূর্তি দৌড়ে যাচ্ছে ঘরের কোণে, আর একটি শব্দ স্পষ্ট শোনা যায়, দিদি, আমি হারিয়ে গেছি। অর্ক ফিস ফিস করে বলে, অয়ন, তুমি এখানে? তখনই এক প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। ঘরের মেঝে ফেটে গিয়ে বেরিয়ে আসে একটি কাঠের বাস্ক, যেখানে একটি পুরনো খেলনা শিশুর জামা আর একটি ছেঁড়া ছবি। ছবিটিতে বিনিতার কোলে বসে এক ছোট্ট ছেলে অয়ন। ঘরের নিচে লুকানো ছিল আরেকটি কক্ষ, এক প্রকার খেলাঘর, যেখানে ছোটদের জন্য বানানো ছিল সব কিছু, কিন্তু সেখানে ছড়ানো রক্তের দাগ। অর্ক বুঝে ফেলে অয়নকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছিল রাজবাড়ির কিছু গোপন অভিশপ্ত আচার পালন করতে। রুদ্রপ্রতাপের পরিবারের এক গোপন তন্ত্রচর্চা ছিল, যেখানে বলি দেওয়া হতো নিজেরই সন্তানকে রাজ্যের ক্ষমতা ধরে রাখতে। এবার সব পরিষ্কার হয়ে যায়। ৭৬ নম্বর ঘর ছিল শুধু বিনিতার মৃত্যুস্থান নয়, ছিল বহু বছর ধরে চলা নৃশংসতার কেন্দ্র। অর্ক ৭৬ নম্বর ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে হাতের মধ্যে ধরে রাখে সেই ছেঁড়া ছবি ও খেলনাটি। সে বলে, অয়ন, তুমি আর বন্দি নও। বিনিতা, তোমার ভাই তোমার পাশে থাকবে। ঠিক তখনই ঘরের মধ্যে এক স্বচ্ছ আলো জ্বলে ওঠে। অর্ক দেখতে পায় বিনিতা দাঁড়িয়ে আছে, আর তার হাতে হাত ধরে ছোট্ট অয়ন। একসঙ্গে তারা চলে যায় আলো হয়ে। ঘরের বাতাস বদলে যায়, পচা গন্ধ চলে গিয়ে আসে এক আশ্চর্য শান্তি। অর্ক তার নতুন বই লেখে, অলৌকিক ৭৬ শেষে মুক্তি। বইটি শেষ হয় এই বাক্য দিয়ে, ভূত মানেই ভয় নয়, ভূত মানেই সেই অতীত যা অবিচার আর অন্ধকারের কাছে বন্দী ছিল, এবং প্রতিটি আত্মা চায় কেবল একটা কথা, সত্য জানুক কেউ একজন। তাহলে গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভৌতিক গল্প নিয়ে।